ফিউনারিয়া শৈবালটা পড়তে গেলে সবার প্রথমে এটা ব্রাইপসিডার মধ্যে পড়ে এবং এটা রোপ মস বা কর্ড মসও একে বলা হয়। তো এটা হচ্ছে ফিউনারিয়া সাধারণত স্থলজ হয় এবং এটার যদি তুমি অঙ্গজ দেহটা দেখো সেটার মধ্যে প্রথমে অ্যাকচুয়ালি এটা দেখলে ভালো করে বুঝতে পারবে যে প্রাথমিক প্রোটোনিমা আর গ্যামেটোফোর কি। গ্যামেটোফোর মানে যেটা গ্যামেট তৈরি করে, এখানে গ্যামেটোফোর হচ্ছে এটা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে প্রোটোনিমা অনুসূত্র। প্রোটোনিমাগুলো কোথা থেকে তৈরি হয়? এই যে আমাদের জীবনচক্র যদি আসি, যখন আমাদের এই যে ক্যাপসুল থেকে মিওস্পোরগুলো বের হয়, এই মিওস্পোরগুলো অঙ্কুরিত হয়ে এরকম করে প্রাথমিক প্রোটোনিমার সূত্র তৈরি করে, যেটাই পরবর্তীতে বিভাজিত হয়ে আমাদের গৌণ প্রোটোনিমার সূত্র তৈরি করে। তো আশা করি এটা বুঝলে। তো প্রাথমিক প্রোটোনিমার সূত্রগুলি দেখো, এগুলো আমাদের আবার কি ক্লোরোনেমা ব্রাঞ্চ তৈরি করে, দেখো, কারণ এগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে প্রচুর, তাই। এবং এখানে আমাদের কিছু কোরক দেখতে পাবো, বাট যেখান থেকে আমাদের অপত্য এই যে গ্যামেটো যে ফোরটা আছে সেটা সৃষ্টি হতে পারে। এছাড়াও আমাদের যেখানে গ্যামেটোফোর সৃষ্টি হবে তার নিচের দিকে কতগুলো রাইজোয়েডাল আমরা শাখা দেখতে পাবো, যা মাটি থেকে পুষ্টি রস শোষণ করে। গ্যামেটোফোর আশা করি বুঝতে পেরেছো, যেটা বাট থেকে তৈরি হয়। এবার গ্যামেটোফোরের যদি দেহটা দেখো, এটা পাতার মতো, কাণ্ডের মতো এবং মূলের মতো অংশ দেখতে পাওয়া যায়, যেটাকে কলিট কাণ্ডের মতো, ফাইলিট পাতার মতো এবং রাইজোয়েড মূলের মতো অংশকে বলা হয়। কিন্তু রাইজোয়েড কিন্তু বহুকোষী হয়, মনে রাখবে। কোথায়? ফিউনারিয়া। এবার যদি তোমরা এবার কাণ্ড এগুলো আমরা দেখবো না, কাণ্ড পড়ার দরকার নেই। মেসোপিলগুলা দেখতে পাওয়া যায় না, এখানে একটা মধ্যশিরা থাকে, পত্রমূল আমরা যাব না। এবার জনন, প্রাথমিক প্রোটোনিমা বললাম, গৌণ প্রোটোনিমার বুলবিল। মাঝে মাঝে আমাদের এই প্রাথমিক প্রোটোনিমার অনুসূত্রগুলি খাদ্য জমানোর ফলে বুলবিলের সৃষ্টি করে। তারপর গ্যামি, কখনো কখনো গ্যামি দেখা যায়, গ্যামি বিচ্ছিন্ন হয়ে আমাদের কিন্তু নতুন একটা অপত্য প্রোটোনিমা এবং একটা গ্যামেটোফোর তৈরি করতে পারে। দেন অ্যাপোস্পোরি হচ্ছে তোমাদের যখন প্রোটোনিমা থেকে সাধারণত আমাদের রেণুধর উদ্ভিদ তৈরি হয় এবং রেণুগুলো সাধারণত হ্যাপ্লয়েড হয়। দেখা গেল ডিপ্লয়েড একটা রেণু সৃষ্টি করলো, তখন তাকে আমরা বলবো অ্যাপোস্পোরি। যাই হোক, এরপরে যৌন জনন যদি বলি, যৌন জনন মনে রাখবে একটা উদ্ভিদের মধ্যেই তোমাদের পুংধানী শাখা এবং স্ত্রীধানী শাখা দেখতে পাবে, তার জন্য অটোসিয়াস ফিউনারিকে বলা হয়। এবার পুংধানী শাখার যদি তোমরা ছবি দেখো, এখানে কতগুলো পাতার মতো অংশ দেখতে পাবে, এগুলোকে বলে প্যারাফাইসিস, যেগুলো প্রোটেক্ট করে। এবং এটা হচ্ছে তোমাদের একটা পুংধানী বা যেখানে আমাদের শুক্রাণুগুলো তৈরি হয়। পরিণত পুংধানীর ছবি দেখো, এখানে এই প্রসেসগুলো তোমরা চাইলে দেখতে পারো, বাট এটা হচ্ছে পরিণত পুংধানীর ছবি, যেখানে জ্যাকেট কোষ দ্বারা আবৃত থাকে এবং উপরের দুটো কোষকে আমরা অপারকিউলাম বলি, এবং যেখানে অ্যান্ড্রোসাইট মাতৃকোষ থেকে অ্যান্ড্রোসাইট তৈরি হয় এবং প্রতিটা অ্যান্ড্রোসাইট দুটি ভাগে বিভাজিত হয়ে আমাদের প্রতিটা অ্যান্ড্রোসাইট থেকে দেখো দ্বীপ ফ্ল্যাজেলা যুক্ত আমাদের শুক্রাণু তৈরি হয়। তো এখানে যদি দেখি তাহলে বুঝতে পারো ভালো করে। এই দেখো, অগ্রস্থ কোষটা থেকে জ্যাকেট ইনিশিয়াল এবং পুনঃ জ্যাকেট তৈরি হয়, এবং এছাড়াও আমাদের কি তৈরি হয়? প্রাথমিক অ্যান্ড্রোসাইট কোষ, দেন অ্যান্ড্রোসাইট মাতৃকোষ, এটা 2n মিওসিস প্রক্রিয়া অ্যান্ড্রোসাইট, তেমন শুক্রাণু। এবার যদি আমরা স্ত্রীধানী শাখাটা দেখে আসি, এই দেখো স্ত্রীধানী শাখা গুচ্ছ আকারে অবস্থান করে এবং তার মধ্যে বৃন্ত থাকে নিচের দিকে, যেটা বৃন্তের সাহায্যে আমাদের লিঙ্গদ্বার উদ্ভিদদ্বার শাখার সঙ্গে যুক্ত থাকে। এছাড়া আমাদের ভেন্টার বা অঙ্ক বলে, অঙ্কের দুটি প্রাচীর থাকে, অঙ্ক প্রাচীর এবং অঙ্ক প্রাচীরের দুটো স্তর থাকে এবং তার ভিতরে থাকে আমাদের ডিম্বক অঙ্কীয় নালী কোষ, এবার আর থাকে গ্রীবা নালী কোষ, এবং তার উপরে থাকে গ্রীবা এবং উপরে ঢাকনা কোষ। 6 থেকে 7টা গ্রীবা কোষ থাকে আমাদের। এবার আমরা নিষেক করতে গিয়ে পড়বো যখন জলের উপস্থিতিতে অপারকুলাম, এই যে পুংধানীর যে অপারকুলামটা সেটা ফেটে যায়, স্ত্রীধানীর পুংধানী অপারকুলাম ফেটে গেলে তার আমাদের যে শুক্রাণুগুলো বের হবে এবং স্ত্রীধানীর মধ্যে আসবে কখন? যখন আমাদের স্ত্রীধানীর এই দেখো আমাদের যে গ্রীবা নালী কোষ আর হচ্ছে অঙ্কীয় নালী কোষ যে আছে সেটা যখন নষ্ট হয়ে যাবে, তখন আমাদের যে শুক্রাণুটা আছে সেটা আমাদের ডিম্বাণুর সঙ্গে প্রবেশ করবে এবং আমাদের নিষেকটা সম্পন্ন হবে। ঠিক আছে, এই যে দেখো ছবিটার মধ্যে কীভাবে তৈরি হয়। প্রাথমিক গ্রীবানালী কোষ এবং প্রাথমিক অঙ্ক কোষটা বিভাজিত হয়ে আমাদের অঙ্কীয় কোষ এবং ডিম্বক তৈরি হয়। এবং পরবর্তীতে রেণুধর
উদ্ভিদের রূপান্তর। এবার যখনই আমাদের নিষেকটা হয়ে যায়, এটা বিভাজিত হয়ে এপিবেজাল কোষ এবং হাইপোবেজাল কোষে পরিণত হয়, এবং তারপর পরবর্তীতে বিভাজিত হয়ে এই হাইপোবেজাল কোষটা থেকে রেণুধরের আমাদের কি দেখো পথ বা ফুট ও সিটা গঠিত হয়। একবার রেণুধরের যদি ছবি দেখাই, রেণুধরের এটা হচ্ছে তোমার এই নিচে থাকে পথ, তারপরে সিটা, এটা হচ্ছে তোমার ক্যাপসুল। এবার দেখো তাহলে এবার আমাদের কি হয়ে গেল, হ্যাঁ এই দেখো ভিতরের দিকে এপিবেজাল কোষটি বিভাজিত হয়ে অনেক কোষগুচ্ছ তৈরি করে, তার মধ্যে বাইরের দিকে এমপিথেসিয়াম এবং ভিতরের দিকে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামটা আবার দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। এই দেখো বহিস্থ এন্ডোথেসিয়াম, যেটা থেকে রেণুস্থলী তৈরি হয়, এবং অন্তঃস্থ রেণুস্থলী থেকে কলুমিলি তৈরি হয়। এই কলুমিলির ছবি দেখাই তোমাদের, এই যে ভিতরের আমাদের কলুমিলি হচ্ছে এই অঞ্চলটা, আর এগুলো হচ্ছে রেণুস্থলী। ঠিক আছে, এবার একটা পরিণত রেণুধরী ছবি দেখে ফুট সিটা আমরা পড়লাম, ভিতরে ক্যাপসুল। এবার ক্যাপসুলের মধ্যে অনেক স্তর দেখা যায়। ক্যাপসুলের সিটার পরে অ্যাপোফাইসিস বলে, এবং পরের অংশটাকে আমরা কি বলি, আমরা বলি থেকা। ঠিক আছে, এই টোটালটাই হচ্ছে আমাদের থেকা। এবার থেকার মধ্যে দেখো ট্রাবিকুলি দেখতে পাওয়া যায়, ডায়াফ্রাম দেখতে পাওয়া যায়, স্পোর স্যাক থাকে, কোলোমিলু থাকে, তারপর পেরিস্টোম দাঁত থাকে। এই পেরিস্টোম দাঁতগুলা সাধারণত 32টি হয় এবং উপরে নিচে সাজানো থাকে। ভিতরের বাইরেরটাকে বলা হয় এক্সোস্টোম এবং ভিতরটাকে বলে এন্ডোস্টোম। এবং পেরিস্টোম দাঁতগুলাও আমাদের এই ধরনের দন্তবিন্যাসকে বলা হয় অর্থোডন্টাস টাইপ। ফিনারিয়া স্টিগোকার্পাস মস। কেন? ফিনারিতে ক্যাপসুলের অগ্র অনেক উন্নত এবং সুস্পষ্ট থাকে জন্য। এই ভিডিওগুলো আমি করছি অ্যাকচুয়ালি আমার নিজের মনে রাখার জন্য, যাতে আমাকে দ্বিতীয়বার আবার রিডিং করতে না হয় একবারে ডিটেলসে। এই হচ্ছে তোমাদের কি ফিনারিয়া।